এইখানে আপনি একটা জিনিস আমি দেখাই যে এই যে ফ্যামিলি কার্ড আর জামাতের এই যে কর্মসংস্থান পরিকল্পনা, এর মধ্যে দেখেন একটা বিরাট পার্থক্য। ফ্যামিলি কার্ডে আপনি যদি যান, ফ্যামিলি কার্ডে যেতে গেলে আপনি কি লাগবে দেখেন, আপনি ফ্যামিলি কার্ডে দেখেন 2,500 টাকা করে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে দেন, তাহলে বছরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেখানে আমাদের মোট বাজেটই হচ্ছে 7 লাখ কোটি টাকা। তাহলে বাকি জায়গায় আপনি কিভাবে দিবেন? দ্বিতীয় কথা হলো, দেখেন ওভার স্পেন্ডিং, আমাদের যে ট্যাক্সের এরিয়া, আমাদের ট্যাক্স কত পার্সেন্ট কালেকশন হয়, কত পার্সেন্ট বিদেশ থেকে আমরা লোন নিই। আপনি যখন এই উদ্বৃত্তের জন্য লোন নিবেন, তাহলে আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলছেন সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী ব্যক্তি, সাহসী সাংবাদিক, ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করছেন, বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে পার্থক্য তুলে ধরছেন, কে হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী, জনগণ কাকে চাচ্ছে, নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ লাইভটি দেখে আসব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যে বাসটা খালি জুলাই সনদের উপর সারা দেশে ঘুরবে এবং সারা দেশে ঘুরে হায়ের সপক্ষে কি করবে, জনমত তৈরিতে সাহায্য করবে। আপনি ফ্যামিলি কার্ডে দেখেন 2,500 টাকা করে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে দেন, তাহলে বছরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেখানে আমাদের মোট বাজেটই হচ্ছে 7 লাখ কোটি টাকা। স্যার ভাই, একদম একটু পেছন থেকে আসি যে এই মাসেই জামাতের একটা পলিসি সামিট হয় এবং পলিসি সামিটে জামাত ইসলামী তাদের পলিসিগুলো নিয়ে আসে। প্রথমবারের মতো তাদের স্পেসিফিক কিছু 6-7টি পলিসি নিয়ে তারা আসলে একটু ব্রিফলি ডিসকাস করে, একটা প্রোগ্রাম করে, ডে লং প্রোগ্রাম করে, এবং সেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এডিটর্স ফোরামের এডিটর্সরা ছিলেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও অনেকেই ছিলেন, কূটনীতিকরা ছিলেন। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে জামাতের পলিসিগুলো আসলে কেমন মনে হলো আপনার কাছে, আপনি যদি ওভারঅল একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, গতকালকেও জামাতের বিজনেস সামিট ছিল, তো আমি ওই সামিটের আগে বিজনেস সামিট নিয়ে একটু আলোচনা করে দিই। এই বিজনেস সামিটে সমস্ত ব্যবসায়িকরা একটা কথা সবাই স্বীকার করছে, সেটা হচ্ছে তারা কোনোদিন কল্পনাও করেনি যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের ব্যবসা সম্পর্কে এবং ইনস অ্যান্ড আউটস এত ক্লিয়ার ক্লিন আইডিয়াস। ওনার আর একটা ধন্যবাদ দিলেন যে 1941 সালের পর থেকে আজ পর্যন্ত, মানে তারা এইভাবেই বলছেন যে পাকিস্তানের আগেও ব্রিটিশ ভারত থেকে যখন হয়েছে এবং আজ পর্যন্ত কোনোদিন ব্যবসায়িকদেরকে জামাত ইসলাম কোনোদিন ডাকেননি বা ডেকে শোনেননি তাদের সমস্যাগুলো কি কি। সো এই যে নিউ থিঙ্কিং, এবং আমিরের জামাত যে ডাকলেন এবং ডেকে জামাত ইসলাম কি কি করবে এই একটা স্পিচ চলতেছিল, আমিরের জামাত বঙ্গটা থামিয়ে দিচ্ছেন, বললেন আমরা কি করব, আগে ওনাদের কাছ থেকে শুনি কি কি প্রবলেম, তবেই না আমরা বলতে পারবো যে আর উই ইন দ্য রাইট ট্র্যাক অর নট। এবং থামিয়ে দিয়ে তিনি সেখানে সবার কাছ থেকে সমস্ত বক্তব্যগুলো শুনলেন, এবং বক্তব্যগুলোর মধ্যে দুইটা জিনিস খুব ক্লিয়ার আসছে। একটা হচ্ছে যে আমার দেশের ব্যবসায়িকরা যদি লাভবান না হয়, তাহলে বাইরের দেশে সেখানে ইনভেস্টমেন্ট করবে না, কারণ তখনই ইনভেস্টমেন্ট করবে যখন দেখবে যে এদেশের শিল্প কারখানাগুলো খুব ভালো করতেছে, তাহলে দেয়ার ইজ অ্যান ইনভারমেন্ট। দ্বিতীয় যে জিনিসটা বলছিল ওখানে সবাই, যে লাল ফিতার দৌরত্ব, মানে আমলাতান্ত্রিক জটিলতা। এবং এখানে একটা কথা বললেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফার্মাসিস্টদের জেনারেল সেক্রেটারি, এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি করতে গেলে 41টা লাইসেন্স লাগে, দেয়ার ইজ নো ওয়ান স্টপ শপ। তার মানে একটা কোম্পানি করতে গেলে ব্যাংক লোন নিবেন, তারপরে এই বছরের পর বছর ঘুরবেন, এই 41টা লাইসেন্স নিতে 2-4-5 বছর চলে যাবে। সো আর একটা জিনিস আরেকজন বললেন যে গ্যাসের লাইন দিছেন, টাকা জমা দিছেন, গ্যাস নেই, বা গ্যাসের যে প্রেশার থাকার কথা সেটা নেই। তার জন্য কি করলেন আপনি হচ্ছে জেনারেটর কিনবেন, জেনারেটর দেখা যাচ্ছে তেলের যে দাম, সে দামে আপনার যে প্রোডাক্ট সেটা বেড়ে যাচ্ছে। তাহলে তারপরে কি করতেছেন আপনি, ঠিক আছে এটা বাদ, সিএনজি নাও, সিএনজি আসতেছে না, এলপিজি মাঝে মাঝে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সো এই যে ওভারঅল এই যে সমস্যার কথাগুলো আমির জামাত শুনলেন, এবং আমির জামাত শুনে খালি শুনলেন না, ওখানে ওনাদেরকে কি স্পেসিফিক এবং বলে দিলেন যে কিভাবে আমলাতান্ত্রিক এই যে জটিলতা, কিভাবে একটা ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যায়, এর একটা ক্লিন আইডিয়া উনি দিলেন। এবং আমার মনে হয় ব্যবসায়িক সমাজ এটা বুঝতে উপলব্ধি হলো যে বাংলাদেশ জামাত ইসলাম কি করতে চায়, সে বিষয়ে তাদের একটা পরিষ্কার ধারণা আছে। এবার আসেন আপনি সামিটের বিষয়। প্রথম কথা আগেও বলছি, এখনো বলতেছি, আপনি বেকার ভাতা যদি দেন, এখানে কথা উঠছিল যে বেকার ভাতা দেওয়ার কথা বাংলাদেশ জামাত ইসলাম প্রথমে কি করেছিলেন, দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, এবং আমিরে জামাত এখানে এটাকে অবজেকশন জানাইছে, যেটা নাথিং কল পাবলিক মানি, অল আর ট্যাক্স পেয়ার মানি, অল আর ট্যাক্স পেয়ার মানি।
আপনি যে প্রণোদনা দিবেন সেটা যে ফর্মেই দেন, দ্যাট উইল নট এনকারেজ এন্টারপ্রেনারশিপ। আপনার একটা রেসপন্সিবিলিটি আসবে না, এটা ওই গিফটটা অ্যাজ অফ রাইট বলে নিয়ে নেবেন আপনি। এবং আপনি এই টাকাটা থেকে কি করবেন না, কোনো আউটপুট আসবে না। যেমন ধরে নেন আমাদের দেশে ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মেডিকেলে পড়েন, তারা হয়তো গড়ে দেখা যাবে যে মাসে 17 টাকা বা 18 টাকা দিয়ে তারা মাসে মেডিকেল পাস করে গেল। তারপর আমরা তাদেরকে মেন স্ট্রিমে কতখানি কাজে লাগাতে পারছি, মেন স্ট্রিমে আপনি যে কন্ট্রিবিউশনটা করতেছেন সেই কন্ট্রিবিউশনটা কেমন করে হচ্ছে। তো প্রবলেম ইজ যে একটা ছেলে গ্রাজুয়েট হয়ে বের হয়ে সে কি পড়াশোনা করতেছে কেরানি হওয়ার জন্য, না সে সমাজে কন্ট্রিবিউশন করবে এইটার জন্য। তো এই যে ডিফারেন্সটা এই সম্মেলনে অ্যাড্রেস করা হলো। কি অ্যাড্রেস করা হলো? না প্রণোদনা না। আমরা কি করে, যেমন আপনি দেখেন ইংল্যান্ডে কি হয়, স্টুডেন্ট গ্র্যান্ট এবং লোন দেওয়া হয়। তো ইউ হ্যাভ টু পে অফ। ঠিক সেরকম 5 লক্ষ স্টুডেন্টকে যখন আপনি লোন দিবেন তখন ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম সর্ট অফ জব। সো তার মাথায় থাকবে যে না, আমি পাস করে চাকরির পিছনে দৌড়াবো না, আমাকে কিছু একটা করতে হবে যেটা সমাজে কি হবে, কন্ট্রিবিউশন করবে। এবং এইখানে আপনি একটা জিনিস আমি দেখাই যে এই যে ফ্যামিলি কার্ড আর জামাতের এই যে কর্মসংস্থান পরিকল্পনা, এর মধ্যে দেখেন একটা বিরাট পার্থক্য। ফ্যামিলি কার্ডে আপনি যদি যান, ফ্যামিলি কার্ডে যেতে গেলে আপনি কি লাগবে দেখেন, আপনি ফ্যামিলি কার্ডে দেখেন 2,500 টাকা করে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে দেন, তাহলে বছরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেখানে আমাদের মোট বাজেটই হচ্ছে 7 লাখ কোটি টাকা। তাহলে বাকি জায়গায় আপনি কিভাবে দিবেন? দ্বিতীয় কথা হলো দেখেন ওভার স্পেন্ডিং। আমাদের যে ট্যাক্সের এরিয়া, আমাদের ট্যাক্স কত পার্সেন্ট কালেকশন হয়, কত পার্সেন্ট বিদেশ থেকে আমরা লোন নিই। আপনি যখন এই উদ্বৃত্তের জন্য লোন নিবেন তাহলে আপনাকে হায়ার ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা কার উপর চাপবে? আবার ট্যাক্স পেয়ারের উপরে চাপবে, বিকজ ইউ হ্যাভ টু পে অফ। তার মানে কি, সার্কেল থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। একটা জাতিকে যদি বের হতে হয় তাহলে কর্মক্ষম, আমাদের আজকে কি আনপ্রোডাক্টিভ স্কিল সোসাইটি, এই সোসাইটিকে কি করতে হবে, স্কিল বেস সোসাইটিতে নিয়ে যেতে হবে। আমাদের রিসার্চের পিছনে আমরা কত টাকা খরচ করি, আমাদের এখানে সার্ভিস সেক্টর বলে কিচ্ছু নেই। আমরা দাঁড়ায় আছি দুইটা জিনিসের উপর, এক গার্মেন্টস আর রিমিটেন্স। এই গার্মেন্টস আর এর চেয়ে বড় করার আর কোনো ক্যাপাসিটি আমাদের এখানে আর নাই। সো রিমিটেন্সের উপর আপনি কতদিন ডিপেন্ড করবে? মিডল ইস্ট, আর আমাদের রিমিটেন্সটা বেশিরভাগ আছে মিডল ইস্ট থেকে। আল্লাহ না করুক কালকে মিডল ইস্টে একটা গন্ডগোল হলো, তাহলে আপনি রিমিটেন্সে ধস নামলে আমার অর্থনীতি চলবে কিভাবে? আইটি সেক্টরের কথা বলা হয়েছে যে এটা বিরাট উন্নতি করবে, এখানে উন্নতির নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কি হয়েছে, দেশ থেকে পাচার হয়ে গেছে। আমরা কিন্তু এখনো আইটি সেক্টরের সেই কল সেন্টার বলেন যা বলেন, যেমন বেঙ্গালোরে যেগুলো করছে, আমাদের এখানে কিছুই হয় নাই। সো সেই বাস্তবতার নিরিখে বাংলাদেশ জামাতে ইসলাম দুইটা জিনিস দেখাইছে, যে এক্সপেন্ড কাট করতে হবে, গুড গভর্নেন্স করতে হবে, এবং লোন না নিয়ে বড় না করে রাদার দ্যান এই ট্যাক্সের সার্কেলটাকে আরো বৃদ্ধি করে মানুষকে কর্মক্ষম করা। আর আপনি ওই ভাতার বদলে মানুষকে বেকার করার চেয়ে বেকারত্ব নিরসন করে আপনি কি করছেন, মেন স্ট্রিমে কন্ট্রিবিউশন করার ব্যবস্থা করতেছেন। এটা দুইটা লাভ হবে, ব্রেন ড্রেন হবে না এবং সমাজে অটোমেটিক্যালি এন্টারপ্রেনারশিপে বৃদ্ধি পাবে। সো দিস ইজ এ ফান্ডামেন্টাল ডিপার্চার ফ্রম এনি আদার পলিটিক্যাল পার্টি যে ইস্তেহার, যেমন বলা হয় যে বিএনপির 31 দফা। ধরে নেন আপনি 31 দফা বাস্তবায়ন করবেন কিভাবে, আজ পর্যন্ত সেটা আপনি বলতে পারেননি। জনাব তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ হিজ প্ল্যান? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। ঠিক আছে, এই টাকাটা আসবে কোথা থেকে? এই 1 লক্ষ কোটি টাকা উনি আনবেন কোথা থেকে? এই 1 লক্ষ কোটি টাকা যদি তিনি কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডে যদি দিয়ে দেন 2 লক্ষ কোটি টাকা, তাহলে বাকি টাকাগুলো তিনি কিভাবে আনবেন, যেটাতে হেলথ সেক্টরে যাবে কিভাবে, এগ্রিকালচারে যাবে কিভাবে, এটা আসবে কিভাবে? আরো একটা জিনিস দেখেন, যে বাংলাদেশ জামাতে ইসলাম বারবার বলে এসছে, কি বলে এসছে, যে আমাদের সবার আগে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আজকে দেশের মধ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে। এই আহ্বানে দেখেন আজকে অনেকে একটা জিনিসের সমালোচনা করতেছেন। কিসের সমালোচনা করতেছেন? যে আপনারা কি জানেন যে ইন্ডিয়াকে যে ইপিজেডটা দেওয়া হয়েছিল তার লোকেশনটা কোন জায়গায়? যে ইপিজেডটা বাতিল করা হলো সেই ইপিজেডটা এই সীতাকুণ্ডুতে কোন জায়গায় ছিল সেটা কি জানেন আপনারা? এই 950 একর জমিটা কোন জায়গায় ছিল দেখেন, দেখা দেখতে পাচ্ছেন? এই জায়গাটা আপনি ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিলেন ইপিজেড করার জন্য। ওই জায়গা যদি ইন্ডিয়া দখল করে নিত, আপনার হিল ট্রাস্ট কোথায়, চিটাং কোথায় যেত? আপনি এই জায়গাটাতে কি করলেন? অনেকে বলছে যে ইয়া আছে, ওর নাম কি আল্লাহ, এই জায়গাটাতে দেখেন বলছে মেশিন টুলস ফ্যাক্টরি আছে, সেটা ঢাকাতে আছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে ঢাকাতে। ওই জায়গাতে এখন আমরা কি করতেছি, ইন্ডাস্ট্রি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন করতেছি। তাহলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন যদি এই জায়গাতে আপনি করেন, আমি আরো বড় করে দেখাচ্ছি, এই জায়গাতে যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন করেন, তাহলে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ কোনোভাবেই ওই জায়গাতে আঘাত এনে আমার এই অংশটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ থাকবে না। সো এই যে একটা প্ল্যান। তারপরে ধরেন আর একটা, সবাই বলতেছে যে বিএনপির দেখা দেখি জামাত ইসলাম বাস নিয়ে আসছে। আপনি দেখছেন দুইটা বাসের মধ্যে পার্থক্য। এই বাসের কথা আমি রেজামাতকে নিজে খেতে বসে টেবিলে আমি বললাম
যে শোনেন, সবাই দলের প্রচার করতেছে, হা ভোটের পক্ষে প্রচার করতে হবে, এবং হা ভোটের প্রচার হতে গেলে আপনি একটা বাস করে দেন, যে বাসটা খালি জুলাই সনদের উপর সারা দেশে ঘুরবে, এবং সারা দেশে ঘুরে হায়ের সপক্ষে কি করবে, জনমত তৈরিতে সাহায্য করবে। মানুষ বুঝলো না বলে বিএনপির দেখা দেখি জামাতও বাস নিয়ে আসছে। আরে জামাতের বাসে তো জামাতের আমির চড়বেন না, জামাতের বাসের গায়ে লেখা আছে কি দেখেন, হা ভোটে হাতে জয়যুক্ত করুন। দাঁড়িপাল্লায় যুক্ত করে কথা বলেনি, ওই বাসটা সারা দেশ ঘুরবে খালি হায়ের জন্য, যেখানে বিএনপির মতো একটা বৃহৎ দল, তার চেয়ারম্যান আজ পর্যন্ত কোনো মিটিং এ বলেনি হাকে জয়যুক্ত করার কথা। সো বেসিক ডিফারেন্স, এই যে বেসিক ডিফারেন্স, এটাই মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশ জামাত ইসলাম মানুষের অন্তরের কথাটা বুঝতেছে, এবং সেই কারণে তাদের মেডিকেল রিসার্চের বিষয়, তাদের এডুকেশন পলিসি, এবং এই যে সবাই বললো যে জামাত ইসলামের তো লোক নেই। সো দ্যাট সামিট শোজ যে দেশের যত, খালি দেশ না সারা পৃথিবীর যত বাংলাদেশি আছেন তারা কিভাবে দেশে কন্ট্রিবিউশন করতে চায়, এবং এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামের সামিটটা বোধহয় সারা পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত করছে। ইফ আল্লাহ অ্যালাউ জামাত ইসলামকে যদি অ্যালাউ করে ক্ষমতায় যাওয়া, তাহলে কিভাবে আমার দেশটাকে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত করতে পারলে এটা মালয়েশিয়া সিঙ্গাপুর হতে বেশি সময় লাগার কথা না। শেয়ার ভাই, আপনি বলছিলেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আসার প্রথম শর্ত হচ্ছে যে একটা স্বাধীন এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে। আমাদের শুরুতে আশা ছিল যে এরকম একটা নির্বাচন হয়তো আমরা দেখতে যাচ্ছি, যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়তো একটা ভালো নির্বাচন আমরা দেখবো, কিন্তু নির্বাচনের সোফার আমরা যেটা দেখছি, শেরপুরে গত পরশুদিন সংঘর্ষে জামাতের একজনকে মেরে ফেলা হয়েছে, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় তো এরকম সংঘর্ষের ঘটনা ঘটছে, বিশেষ করে নারীদের উপরে মারাত্মক রকমের একটা নিপীড়নের ঘটনা ঘটছে, নারীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। এই জায়গাটায় দাঁড়ায় আমি যদি একটু জিজ্ঞেস করি যে মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, মানে ভোট রিগিং এর আশঙ্কা কি আপনি দেখেন কিনা? ভোট রিগিং হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। আমি আবার বলছি, ভোট রিগিং এর সম্ভাবনাটা আমার কাছে কম মনে হচ্ছে। কি কারণে? কারণ জামাত ইসলাম এবং বিএনপি, আমি যদি বলি যে দুইজনের সাংগঠনিক, অনেকে বলে বিএনপি বৃহৎ দল, আমার কাছে তা মনে হয় না। আমি সারা দেশে যতখানি ঘুরে আমার কাছে মনে হয়েছে জনসমর্থনের দিক থেকে বিএনপি এবং জামাত এখন ইকুয়াল, এবং মাঠের পর্যায়ে যদি বলেন জনশক্তির দিক থেকে, জনশক্তিতে বিএনপি চেয়ে জামাত ইসলামের জনশক্তি অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ইউনিফাইড, অনেক বেশি ট্রাস্টেড। এবং এটার একটা কথা বলি আপনাকে, 2008 সালে ওই যে ভোলা থেকে মেজর, ওনার নাম হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট ছিলেন হাফিজ, বলছিলেন আমার সমস্ত ইলেকশন এজেন্ট গুলোকে শিবিরের ছেলে পেলেকে দাও। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ভোট রিগিং এর চিন্তাটা যদি বিএনপি করে, সেটা প্রতিহত করা না প্রতিরোধ করাটা সম্ভব, এবং তারা প্রতিহত করতে গেলে সেটা কি হয়ে যাবে, সেটা বিএনপির জন্য লস হয়ে যাবে। সো ভোট ওইখানে আমার মনে হয় না কি হবে, যে ভোট রিগিং এর কাজটা হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। কেন ভোট ইঞ্জিনিয়ারিং হবে, একটা জিনিস আপনাদেরকে শোনাই। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। ভারতের সাথে কি সম্পর্ক? তাহলে শুনলেন যে ইন্ডিয়া তার চরিত্র, মানে সাউথ ব্লক তার চরিত্র পরিবর্তন করেনি। আগে আওয়ামী লীগকে পছন্দ করছে, এখন তারা কি করতে চাচ্ছে, বিএনপি কে চাচ্ছে। তো তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায় না, তারা সম্পর্ক করতে চায় একটা পার্টিকুলার দলকে, যে দলের সাথে তাদের যে গোল, সেই গোল অ্যাচিভমেন্ট করতে। সেই গোলটা কি, একটা সাবসার্ভিয়েন্ট করা। সেই গোলটা কি, একটা বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব সেই মর্যাদা না দিয়ে একে একটা প্রদেশ হিসাবে কাউন্ট করা। তাহলে এই কথাটা আমি হঠাৎ কেন বললাম, এই কথাটা এই জন্য বললাম, এই বইটা হয়তো আপনারা পড়েছেন, কলিশন ইয়ার্স বাই প্রণব মুখার্জির এই বইয়ের এই 114 নম্বর পাতা, 114 নম্বর পাতার 4টা লাইন আমি একটু পড়তেছি। আগে বলেনি 2008 সালের ইলেকশনটা হয়েছিল হচ্ছে ডিসেম্বর মাসে, আর প্রণব মুখার্জি বলছে ইন ফেব্রুয়ারি 2008 বাংলাদেশ আর্মি চিফ মঈনুদ্দিন আহমেদ কেম টু ইন্ডিয়া অন এ 6-day ভিজিট। ফেব্রুয়ারি 2008-এ মঈনুদ্দিন আহমেদ ইন্ডিয়াতে গেলেন 6 দিনের সফরে। হি কল্ড অন মি টু, সে আমার সাথে দেখা করলেন। ডিউরিং দ্য ইনফর্মাল ইন্টারাকশন আই ইমপ্রেসড আপন হিম দ্য ইম্পর্টেন্স অফ রিলিজিং পলিটিক্যাল প্রিজনার্স। আমার এই ইনফর্মাল ইন্টারাকশনের সময় তাকে বললাম পলিটিক্যাল প্রিজনার যারা আছে তাদেরকে ছেড়ে দাও। হি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট হিজ ডিসমিসাল বাই শেখ হাসিনা আফটার হার রিলিজ। মঈনুল আহমেদ বলতেছে শেখ হাসিনাকে ছেড়ে দিলে সে তো আমাকে বরখাস্ত করতে পারে।
শেখ হাসিনা তখন কিছুই না, প্রধানমন্ত্রীও না, কিছু না, তাকে জেল থেকে ছেড়ে দিলে তাকে মহিউর আহমেদকে কিভাবে বরখাস্ত করবে দেখেন পরের লাইভটা দেখেন। বাট আই টুক পার্সোনাল রেসপন্সিবিলিটি, বলতেছে প্রণব মুখার্জি সাহেব, আমি পার্সোনাল দায়িত্ব নিলাম and assured the জেনারেলকে আশ্বস্ত করলাম of his survival after হাসিনা রিটার্ন টু পাওয়ার। 2006 তো খালেদা জিয়া ক্ষমতায় ছিল, তাহলে রিটার্ন টু পাওয়ার বললেন কেন? তাহলে ফেব্রুয়ারি 2008-এ মহিউর আহমেদ জানতেন যে সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে ইন্ডিয়া শেখ হাসিনাকে বসাবে এবং শেখ হাসিনা ক্ষমতায় গেলে তাকে আর আর্মির কি রাখবে না, চিফ অফ স্টাফ রাখবে না। প্রণব মুখার্জি তাকে অ্যাসিওর করলো, তুমি চিন্তা করো না, শেখ হাসিনা ক্ষমতায় আসলে তোমাকে কি করা হবে, চিফ অফ স্টাফ রাখা হবে। এই যে আই টুক পার্সোনাল রেসপন্সিবিলিটি এন্ড অ্যাসিওর জেনারেল অফ হিজ সার্ভাইভাল আফটার হাসিনা রিটার্ন টু পাওয়ার। তার মানে 2008 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে আমি আপনি ভোট দিছি, রিগিং এ কিন্তু 2008 সাল খুঁজে দেখেন, রিগিং কিন্তু পাবেন না। তাহলে হাউ হাসিনা কেম টু পাওয়ার, দ্যাট ইজ ইলেকশন ইঞ্জিনিয়ার। এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি হয় এটা নিয়ে আমি কয়েকবার বলছি। আমি যেটা যেটা আমি ভাবতেছি যে এবারে তারেক রহমানকে এবং বিএনপিকে জেতানোর জন্য ইন্ডিয়া মরিয়া। এবং আপনি একটা জিনিস দেখবেন যে সেদিন আমি গতকালকে একটা টক শোতে বলছি, যে কোনো ফরেন সার্ভিস যে আসুক সে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে বসবে ইলেকশন আগে, তাই হচ্ছে কালচার। যেমন আমেরিকার যে রাষ্ট্রদূত আসলেন, তিনি এসে কি অ্যাম্বাসেডর এসে তারেক জিয়ার সাথেও দেখা করলেন, আবার আমিরে জামাতের সাথেও দেখা করছেন। ইউ প্রতিনিধি দল তারেক জিয়ার সাথে দেখা করলেন, আমিরে জামাতের সাথেও দেখা করছেন। মিস্টার জয়শঙ্কর ডিড নট সি এনিওয়ান এক্সেপ্ট তারেক রহমান। জয়শঙ্কর আসলেন স্টেট ভিজিটে, সে এসে যদি ফিনারেলের জন্য আসতেন তার তো সে শোক সম্পদ বইয়ে সাইন করতেন, ওখানে সবার সাথে দেখা হতো, 5 মিনিটের কথা বলে চলে যেতেন। হোয়াই হি হ্যাড এ 1-to-1 তার তারেক জিয়া এবং তার মধ্যে সংসদ ভবনে গোপনীয়তার সহিত কেন 40 মিনিটের মিটিং হলো? এবং আর জেনারেলি মিটিং হওয়ার পর তো একটা কি হয়, প্রেস কনফারেন্স হয়, কি কি আলোচনা হলো, সেই প্রেস কনফারেন্স আজ পর্যন্ত জীবনে কেউ দেখেনি। আজ পর্যন্ত কেউ জানে না এই তারেক রহমান সাহেব প্রতিটা মিটিং এ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো টু শব্দটি করেন না। উনি হাদির বিচার চেয়ে, হাদির কবর জিয়ারত করছে, তো হাদির বিচার চেয়ে তিনি আজ পর্যন্ত কোনোদিন কোনো কথা কোনো জায়গায় বলেননি। উনি বলেননি যে আমি ক্ষমতায় আসলে ভারতীয় আধিপত্যবাদ থাকবে না, এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। হাদিকে যারা হত্যা করেছে, যে দেশ তাদেরকে কি দিছে, আশ্রয় দিছে, তাদের বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে পর্যন্ত যাব, এই ধরনের কোনো কথা আপনি কিন্তু শুনতে পাবেন না। তার মানে কি, দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। এটা কি ডিনোটস করে, দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। তারপর আবার দেখেন সিংলা কি বললেন, সিংলা বললেন ভোটে যদি কারচুপি না হয় জামাত আসবে না। Why you are apprehending this? তুমি আমার স্বাধীন একটা সার্বভৌমত্ব দেশের ভোটের ব্যাপারে তুমি আগাম কি কথা বলতেছো যে জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তুমি যাতে এই ইলেকশনটাকে স্টিগমাইজ করতে পারো, প্রশ্নবিদ্ধ করতে পারো। আর আপনি মেয়েদের কথা বললেন, বিএনপি সবসময় চিন্তা ছিল যে মেয়েরা হয়তো সবচেয়ে বেশি ভোট দিবে বিএনপিকে, কিন্তু ডাকসু এবং সমস্ত ছাত্র ইলেকশনে দেখলো হলগুলোতে সবচেয়ে বেশি ভোট পেয়ে গেছে জামাত ইসলাম। সুতরাং তাদের এখন কথা হলো কি যে যে করে হোক মেয়েদেরকে ঠেকাতে হবে। এবং এই বিষয়ে একটা তাজ্জব কথা বলে ফেলে দিল, কি বিকাশ নাম্বার না হচ্ছে, এনআইডি না হচ্ছে। আরে আহমকের দল, একটা জিনিস বলি, বাংলাদেশ জামাত ইসলাম আমেরিকা থেকে একটা সফটওয়্যার নিয়ে আসছে, যে সফটওয়্যারে প্রতিটা মানুষের এনআইডি এবং ফোন নাম্বার যদি দেওয়া থাকে তাহলে তাকে মেসেজ দিয়ে জানানো যাবে আপনার ভোট নাম্বার এত, পুলিং নাম্বার এত, অমুক জায়গায় আপনার ভোট কেন্দ্র। তাহলে আগে স্লিপ দেওয়া হতো যে আপনি আপনার ভোট কেন্দ্র কোন জায়গায়, আপনি হয়তো জানেন না একটা বুড়া মানুষ। তাহলে আজকে তো সবার মোবাইল আছে, আগে তো আর মোবাইল ছিল না, আগে বাড়ি বাড়ি দিয়ে লিখে দিয়ে আসা হতো, এখন তো সেটা সম্ভব না। এই জামাত ইসলামের কর্মীরা বাড়ি বাড়ি যে বলছে যে আপনি দিলে আপনার ফোন নাম্বারটা দিলে আপনার ফোনে এই মেসেজটা চলে আসবে। এনআইডি নাম্বার কেন না হলো? কারণ ওই সফটওয়্যার এনআইডি নাম্বার না নিলে আপনার এই ফোন নাম্বার যে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার আমি কিভাবে বুঝবো? আমি একজনের ফোন নাম্বার নিলাম, শাহরুখ ভাই, এখানে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি যে এখানে একটা আলোচনা আসছে এরকম যে এনআইডি নাম্বার চাওয়াটা কি বৈধ কিনা, এই একটা প্রসঙ্গ কিন্তু এখানে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে। আপনি কি এটাও যুক্ত করবেন? আমি বলে দিচ্ছি শোনেন। এবারে বিএনপি এই কথা শুনে তো বিএনপি মাথা সমস্ত প্রশাসন বিএনপি কে এই সমস্ত ইনফরমেশন অলরেডি বিএনপি সমস্ত মোবাইল কোম্পানি থেকে কিনে ফেলে দিচ্ছে। আই ক্যান চ্যালেঞ্জ থ্রু ইউ যে গ্রামীণ রবি সব থেকে বিএনপি সব এইগুলো কোম্পানি থেকে কিনে নিচ্ছে, কারণ ওই কোম্পানিগুলোর কাছে এই রেকর্ডটা আছে। কারণ হাসিনা এই কাজটা করে গেছে। হাসিনা একটা জিনিস দেখেন, থাম্ব প্রিন্ট দিতে হয়েছে আগে সিম নেওয়ার সময়, খেয়াল আছে? গ্রামীণের একটা ফোন নাম্বার নিলে আপনাকে থাম্ব প্রিন্ট দিতে হয়েছে, এনআইডি নাম্বার দিতে হয়েছে। এই গাছ জিনিসটা কি করছে, বিএনপি কিনে ফেলে দিছে। দে হ্যাভ মানি। জামাত ইসলামের তো ওই টাকা নাই, আর জামাত ইসলামকে তো প্রশাসন ওইটা প্রোভাইড করতেছে না। এই প্রশাসন প্রোভাইড করতেছে না বলে জামাতের কর্মীরা কি করছে, বাড়ি বাড়ি যে এটা করছে, যে কেউ যদি বলে যে দিব না, সেটা পার্সোনাল ইনফরমেশন দিবে না। এতে তো আইন ইনফ্রিজমেন্টের কিছু নাই রে ভাই। আমি বলতেছি আপনাকে এই মেসেজটা পাঠানো হবে, আপনি দিলে দেন, না দিলে না দেন। সুপ্রিম কোর্টে ডাটাবেস আছে, সারা দেশে ইলেকশন কমিশন কি ডাটাবেস থেকে বলছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমাদের ডাটাবেস থেকে সমস্ত ভোটারদের সমস্ত ডাটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা ফ্যাসিলিটেট করেন। হ্যাঁ ভোটের পক্ষে আপনারা
ইয়া করেন, পার্সু করেন। ইলেকশন কমিশন দেয়নি। ইলেকশন কমিশন যখন এই কাজটা করেনি তখন তো আমাকে এই কাজটা করতে হচ্ছে। এবং এটাকে তারা বানালেন কি, ফোন নম্বরকে বানাই দিলেন বিকাশ। শুনুন, আমি আমার পার্সোনাল কথা বলি, আমার বিকাশ নাই, আমার বিকাশ বলেন বলেন কি এইসব কিচ্ছু নাই। তো বহু মানুষেরই তো ফোন নম্বর আছে, তাদের বিকাশ নাই। তো ফোন নম্বর চাওয়া মানে বিকাশ চাওয়া। আর জামাত ইসলাম বিকাশ একজনকে টাকা পাঠাবে আর ওটা রেকর্ড থাকবে না, সে লোকটা দেখাবে না। সো এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা, যে ন্যারেটিভ গুলোর কোনো রিয়ালিটি নাই, এই ন্যারেটিভ তৈরি করে এখানে ডিফেন্স না, উল্টা তারাই ডুবে যাচ্ছে। কারণ আমি তো বললাম আপনাকে, তারা সমস্ত মোবাইল কোম্পানি থেকে এই জিনিসগুলো কিনে ফেলে দিচ্ছে অলরেডি, এবং কিনে ফেলে দিয়ে তারা আবার এটাকে মার্কও করা শুরু করে দিচ্ছে, কে কোথায় কত পার্সেন্ট ভোট দিচ্ছে। সো এই যে কথাটা আপনি বললেন, এই জন্যই তারা কি করতেছে, দে হ্যাভ দ্য ইনফরমেশন, আর জামাত যাতে ইনফরমেশন না পায়। সো লেভেল প্লেইং ফিল্ড তো দিস ইজ কল ইলেকশন ইঞ্জিনিয়ারিং, দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করার জন্যই আরো একটা জিনিস বলেন, গত 1.5 বছর প্রশাসন আপনি রদবদল করছেন, করেন, পুলিশ ইনঅ্যাক্টিভ। তাহলে প্রশাসনে যে 15 বছর যারা ছিল, যেমন আমি কোর্টে গেলেই বিএনপি লয়ারদের কাছ থেকে আমি শুনি 18 সালের উদাহরণ দেন তারা। 18 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নমিনেশন পেপার কোর্ট বাদ দিয়েছিল। আরে 18 সাল আর আজকের সাথে আপনি তুলনা করেন কিভাবে? 18 সালে তো আপনি যে অনেক সময় 86 সালের উদাহরণ দেন, আরে 18 সালে তো ভোট বয়কট করলো জামাত ইসলাম। আপনিও বললেন যে ভোট কি নিরপেক্ষ হয়নি, তারপর আপনি 7 জন না কয়জন এমপি নিলেন, মহিলা এমপি নিলেন, কিভাবে? আপনি হাসিনার আন্ডারে আপনি সেদিন কিভাবে ইলেকশনটা বয়কট করে আবার এমপি হলেন কিভাবে? এই যে আরুন সাহেব বড় বড় কথা বলে চাঁপাইনবাবগঞ্জের, উনি সেই এমপি ছিলেন সেই সময়, রুমিন ফারহানা এমপি ছিলেন সেই সময়। লেজিটিমাইজ আওয়ামী লীগকে কে দিল 18 সালে? 18 সালে লেজিটিমাইজ দিচ্ছে বিএনপি। এই যে 13 সালে আপসীর নেত্রী 13 সালের পর থেকে কখনোই এই তার অসুস্থতার সুযোগ নিয়ে বিএনপির কিছু নেতা সেই সময় 18 সালে তাকে কি দিল, লেজিটিমাইজ করে দিল আওয়ামী লীগকে। জামাত ইসলাম তো দেয়নি। জামাত ইসলামকে যারা দোষারোপ করে 86 সালে আওয়ামী লীগের সাথে তো আপনারা বসে আওয়ামী লীগকে দিচ্ছেন, কি দিচ্ছেন, বিএনপির সাথে বেইমানি করছেন। আরে বেইমানি জামাত ইসলাম করেনি। জামাত ইসলাম 86 সালে ইলেকশন করে দেখিয়েছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কেন দরকার। আর 18 সালে আপনারা লোভে পড়ে আপনারা খালি গেছেন, লোভে পড়ে গেলেন, ঘোষণা দিলেন, অর্ধেকের বেশি 80% ক্যান্ডিডেট বললো এই ভোট নিরপেক্ষ হয়নি, আমরা ভোট বর্জন করলাম। আপনারা বললেন ভোট বর্জন করলাম, তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে আপনারা কয়েকজন এমপি নিয়ে নিলেন। এর উত্তর আজ পর্যন্ত দিচ্ছেন? দেন। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ইলেকশন আপনি অফিসার গুলোকে দিয়ে আপনি ইলেকশন করাচ্ছেন। ইলেকশন কমিশন একবার বলে হা ভোটের পক্ষে, সরকারের সমস্ত অফিসাররা কি করতে পারবে, তারা প্রত্যক্ষ প্রচারণটা চালাতে পারবে। আবার হঠাৎ করে কি হয়েছে, বলে না পারবে না, যেখানে হাইকোর্ট বলতেছে তারা পারবে। হাইকোর্ট অর্ডার দিয়ে বলছে যে প্রশাসন কর্মকর্তারা প্রচার করতে পারবে। তারপর আরেকজন এক টকশোতে বলতেছে যে ওই 77 সাল 84 সালের আর 91 সালের হাভোট দেখছি, ওগুলো হাভোট সব বানানা হাভোট। তাহলে আপনি নিজেই বলতেছেন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে সে হাভোট অবৈধ ছিল? তাহলে আপনার রাষ্ট্রপতি অবৈধ, জিয়াউর রহমান অবৈধ ছিল, তার সাথে আপনি এই হাভোটের তুলনা করতে চান না? আপনি এরশাদের কথা বাদ দিলাম, 91 সালে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে আসছে, রাষ্ট্র সমস্ত যন্ত্র তখন কি করছে, এই হা ভোটের পক্ষে প্রচারণা চালাইছে। ও সেটা দোষ হলো না। জিয়াউর রহমানের সময় সমস্ত রাষ্ট্রযন্ত্র সাপোর্ট দিল হা ভোটকে, সেটা দোষ হলো না। এরশাদের সময় দোষ হলো না। আজকে বিএনপি দাবি তুলতেছে রাষ্ট্রে কি পাবলিকের পয়সা দিয়ে এটা করতে পারে না। এটা কি দ্বিচারিতা? আপনারা কেন জুলাই সনদকে প্রকাশ্যে বলেন যে আমরা জুলাই সনদ চাই না? এইরকম আপনারা ওই মিকি মাউস গেম খেলতেছেন কেন? আপনারা কোন জনসভায় বলতেছেন না জুলাই সনদের পক্ষে। আমরা একটা বাস নামাইছে বাংলাদেশ জামাতে ইসলাম হা ভোটের পক্ষে, সেটাকেও আপনারা পছন্দ করতেছেন না। আর হা ভোটের সাথে তো শহীদ হাদির রক্ত জড়িত, হা ভোটের সাথে জুলাইয়ের এই আত্মাহুতি দেওয়া হাজার হাজার সন্তানের রক্ত জড়িত। আপনি এই রক্তকে ভুলে যেন না, আর ইন্ডিয়ার এই সমর্থন নিয়েন না। ইন্ডিয়ার এই আধিপত্যবাদ এদেশের মানুষ আপনাকে ভোট দিবে না, এই সহজ জিনিসটা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। সো এই জায়গাতেই হচ্ছে পার্থক্য বিএনপি এবং জামাত ইসলামের। শাহরিয়ার ভাই, ইলেকশনের দিন কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি রকম হবে বলে আপনি মনে করেন? কারণ আমরা এখন যে অবস্থাটা দেখছি আসলে এটা তো দিনে দিনে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এবং তিক্ততা আমার মনে হচ্ছে যারা বাড়ছে, সেইখানে দাঁড়ায় আসলে কিরকম হবে মনে করেন? দেখেন, আমার কাছে দুইটা জিনিস মনে হয়। একটা জিনিস হচ্ছে, অনেকে বলে না জামাত ইসলাম ভোট করবে না, জামাত ইসলাম ভোট চায় না। জামাত ইসলাম ভোট চায় বলে আপনি একটা জিনিস চিন্তা করেন, সামনের সারিতে বসা নিয়ে টিওনো সাহেব সবাইকে ডাকলেন, জুলাই সনদের উপরে কিভাবে আলোচনা হবে। সেখানে জামাত ইসলামের লোকজন আগে গেছেন, সামনের সারিতে বসছে। এই সামনের সারিতে বসাটা অন্যায়। এনে আপনি একটা লোককে পিটিয়ে মেরে ফেলে দিলেন, তারপর জামাত ইসলাম কি ধৈর্যের পরিচয় দিলেন না? কতজন আর্মি ওখানে উইন্টেড হলো, সাধারণ মানুষ আহত হলো, আপনি আর্মিকে পর্যন্ত ছাড়লেন না। আমি আপনাকে বলি ভাই, আপনি যেভাবে
এই গ্রাফটা নেমে যাচ্ছে বিএনপির, এই গ্রাফ যদি আরো নামতে থাকে তাহলে বিএনপি কি করবে সেটা বিএনপি সিদ্ধান্ত নেবে। বিএনপি যতক্ষণ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ থেকে সরে না আসবে তার গ্রাফ নামতেই থাকবে এবং তার কোনো উপায় থাকবে না। এক সময় দেখবেন হয় সে বলবে আমি ইলেকশন বর্জন করবো, নাহলে ইলেকশনে কি করবে, ত্রাসের রাজত্ব কায়েম করতে যাবে। ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়ে সে সুবিধা করতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি, আমার বিশ্বাস। তাহলে তাকে কি করতে হবে, তাকে কিন্তু পরাজয় বরণ করতে হবে। এই পরাজয় বরণ করতে না চাইলে সেই একসময় বলবে দেখেন আমি ইলেকশন চাই না, কারণ সে তো জুলাই সনদকে চাচ্ছে না। এবং তার যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যদি অবস্থান পরিষ্কার না করে, তাহলে এদেশে যে জুলাই বিপ্লবটা হয়েছে সেটা তো বিপ্লবের বিরুদ্ধে, তাহলে বিএনপির অবস্থান হয়ে যায়। বিএনপির অবস্থান হয়ে যায় বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে। তাহলে ওই বিএনপি আর এই বিএনপিতে এক হচ্ছে না। তাহলে এই বিএনপিকে তো বিএনপির মানুষ, যেমন আমি কালকে একজন ভদ্রলোক আসছেন প্রায় 82 বছর বয়স, বলছে আমি কোন বিএনপি ছাড়া অন্য কাউকে ভোট দিন, এবার আর বিএনপি ভোট দিব না। বললাম কেন? না, বিএনপি তো ভারতের বিরুদ্ধে বলতেছে না, বিএনপি তো ভারতের বিরুদ্ধে বলতেছে না, পররাষ্ট্রনীতি কি হবে সেটা বলতেছে না। তাহলে মানুষের পারসেপশন, এই পারসেপশন যেটা যদি রিডিং করতে না পারে, তাহলে ভোট কেন্দ্রে তো বিপ্লব হয়ে যাবে। ভোট কেন্দ্রে বিপ্লব, এই জন্য ভোটের দিনের কথা বলতেছেন। আমি তো বললাম যে ভোটের দিন সে এই রিগিং করা বা ভোট কেন্দ্র দখল করা, ত্রাস করা, এটা সে পারবে না ইনশাল্লাহ। কারণ এটা প্রতিহত করা এবং প্রতিরোধ করা সম্ভব। তাতে হয়ে যাবে কি ইলেকশন বন্ধ হয়ে যাবে। এবং আর একটা নয়, শোনেন, 111 আসলে কার লাভ? 111 এই যে কথাটা বললাম, যে এই যে প্রণব মুখার্জির বই দেখিয়ে ওনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তখনই তো এই দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। এই জিনিসটা কি বিএনপি উপলব্ধি করতে পারবে না? কিন্তু সেক্ষেত্রে একটা আশঙ্কার জায়গা থাকে কিনা, বা এভাবে আসলে কেউ ভাবছে কিনা আমি জানি না। হয়তো ইন্ডিয়ার দিক থেকেও যদি এরকম চিন্তা থাকে যে ইলেকশন যদি কোনোভাবে বানচাল করা যায়, সেক্ষেত্রে অন্য কোনো উপায় হয়তো তারা আসলে তাদের পছন্দের দলকে বা বিশেষ ব্যক্তিবর্গকে ক্ষমতায় আনতে পারবে, এরকম কোনো প্ল্যান আছে কিনা। এই কথাটা দেখেন, এই ফাঁদে পা দিছে কেন এই কথা বললাম। গতকালকে বোধহয় তারেক রহমান বলছে যে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে না। এবং কি মির্জা তাজ্জব! ফখরুল ইসলাম সাহেবও কিন্তু তার ইয়েতে বারবার করে আওয়ামী লীগের প্রসঙ্গ আছে। তাজ্জব কথা। মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে ইন্ডিয়ার যে এজেন্ডা, সেই এজেন্ডা অলরেডি মাঠে ফিজিবল হয়ে আসতেছে বিএনপির মাধ্যমে। তাহলে আওয়ামী লীগের সাবস্টিটিউট কি বিএনপি হয়ে যাচ্ছে? কয়েনের এপিট ওপিট কি বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে? কারণ আপনি একটা জিনিস বলেন, একটা ফ্যাসিবাদীর শক্তি, যার জন্য আপনি 17 বছর আসতে পারেননি, আপনার মা চিকিৎসা হয়নি, আপনার মাকে জেলে নিয়ে যায় পয়জন করা হলো, সেই দলকে যখন ব্যান করা হলো আপনি তো সর্বপ্রথম চিৎকার করে আলহামদুলিল্লাহ বলার কথা। তাহলে ওই জন্যই বলি আমি যখন বলি কার ইশারায় ফিরে এসছেন, তাহলে কাউকে না কাউকে আপনি কি করছেন, কম্প্রোমাইজ হয়েছেন, কম্প্রোমাইজ হয়ে এসছেন। না হলে তো আপনি আজকে আওয়ামী লীগ পুনর্বাসন করার কথা বলতেন না। আর আপনি যেটা বলতেছেন, একটা জিনিস বলি, এই যে 111 এর কথা এই জন্য বললাম, বিএনপি কে যদি অ্যাসিউরেন্সটা দেওয়া হয় যে, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ বিএনপির কাছে প্রথম কি ছিল, বিএনপি প্রথম কদিন খুব সুর দিছে যে জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল হিসেবে চাই। আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে উই প্রেফার মোর জাতীয় পার্টি দেন জামাত। যখন এটা মাঠে দেখতে পারলো যে না, মাঠের অবস্থা তো তা নাই, তখন সেখান থেকে ডিপার্চার হয়ে এসছে। ডিপার্চার হয়ে এসে তারা এখন প্রকাশ্যে অবস্থান নিয়ে নিচ্ছে জুলাই সনদের বিরুদ্ধে, এবং তারা আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় যাতে ইলেকশনের পরে কেউ বলতে না পারে ইলেকশন আগে তো আপনারা এটা বলেননি। ওই জন্য তারা বলতেছে যে না, দলকে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না, এটা ফ্যাসিস্টকে নিষিদ্ধ করা ঠিক না। কাকে নিষিদ্ধ করা ঠিক? কাকে নিষিদ্ধ করা ঠিক? আপনার বাবা এই ভুল করে 17 দিনের মাথায় হাসিনা আসার আপনার বাবা শাহাদাত বরণ করছে, আপনার মাকে শাহাদাত বরণ করতে হয়েছে যে দলের কারণে। সেই দলের জন্য আপনার এত দরদ কেন? ওই দলের প্রতি দরদ না, আপনি যার সাথে আন্ডারস্ট্যান্ড করে আসছেন তার কথায় আপনি কথা বলতেছেন। এটা জনগণ বুঝে ফেলে দেবে, এবং তাতে আমাদের জীবন বিপন্ন হলেও আমরা বলে দেবো। নারীদের ক্ষেত্রে বিভিন্নভাবে যে হেনস্থার শিকার হচ্ছেন বা আক্রমণের শিকার হচ্ছেন, সেটা আমরা দেখছি, পত্রপত্রিকা দেখা যাচ্ছে। জামাত ইসলামের কি তার দলীয় যে নারী বা মহিলা কর্মী আছে তাদের নিরাপত্তার জন্য জামাত ইসলামের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এটা বাস্তবায়ন করা হচ্ছে কিনা? দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে, সবাই প্রশ্ন তুলছে যে জামাত তো কি দিল না, নারীদেরকে নমিনেশন দিল না। প্রথম জিনিস বলি, জুলাই সনদে বলা আছে, জুলাই সনদ যদি ইফেক্টিভ হয়ে যায়, রেফারেন্ডাম পাস হয়ে যায়, কনস্টিটিউশনে চলে আসবে 5% মেয়েদেরকে কি দিতে হবে, নমিনেশন দিতে হবে। সো সেটা তো এই ইলেকশন থেকে না, এটা কবে হবে, যখন এটা পাস হয়ে যাবে সংসদে। ঠিক যেমন ভাবে যে জুলাই সনদে যা যা আছে, সেকেন্ড টায়ার বলেন, আপার হাউস বলেন, ডিসেন্ট্রালাইজেশন বলেন, সব তো আফটার, ইভেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাও তো হবে কি এই জুলাই সনদ বাস্তবায়ন হলে, তার আগে তো না। তাহলে এই যে মিডিয়ায় যে কথাটা বলা হচ্ছে জামাত তো দেয়নি, এরা জামাত সবাই 5% দিতে হবে, আর দিতে হবে না। এখানে হায় রে আল্লাহ, মানে না পড়ে যে এইভাবে বলতেছেন সবাই। দেখেন জুলাই সনদে 24-এর কতে কি বলছে, 24-এর খতে
জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দলগুলোকে আহ্বান জানানো হবে। পরবর্তী তত্ত্বাবধায়কটা পরবর্তী। আচ্ছা, তারপর দেখেন আপনারা যে বাংলাদেশ জামাতে ইসলাম তার নারী আসন দিলেন না, এই কারণে এনসিপি থেকে বলে দেওয়া হলো যে তাদের 15-20টা মেয়ে অলরেডি দাঁড়াবে। ও আপনি কি দেখলেন যে তাদেরকে 30টা সিট দিয়ে দেওয়া হলো? তারপরে এখানে 30টা সিট এইভাবে বলে দেওয়া হলো, এই তোমাকে দেওয়া হলো 30টা একটা গুচ্ছ দল, তোমাদের যাকে যাকে ইচ্ছা তোমরা দাও। যে 7-8টা মেয়ে ইলেকশন করার কথা, সেই 7-8টা মেয়ে তাসনুবারা সহ, যারা সহ সবগুলো তো বের হয়ে চলে গেল। তাহলে জামাত ইসলাম যে স্যাক্রিফাইস করলেন, এই স্যাক্রিফাইসটা দেখতে পারলেন। এবার আসেন, বিএনপি টোটাল কতজনকে দিছে আপনারা কি জানেন? সারা দেশে বিএনপি কতজনকে দিছে? বিএনপি সব যতগুলো মেয়েকে দিছে সব কোটার। কিরকম দেখেন, একটা একটা করে বলে দিচ্ছি। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ওকে দিছে নাটোরে। কে জানেন ওর বাবাকে? ওনার বাবা হচ্ছে আগে মন্ত্রী ছিল, যুব ও ক্রীড়া মন্ত্রী ছিল ফজলুর রহমান পটল। ফজলুর রহমান পটল ছিল রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের জিএস ছিল। জিয়া রহমানের ডাকে তিনি বিএনপিতে যোগ দেয়। তাহলে পটল সাহেবের সিটে পটল সাহেবের মেয়ে পাইলেন। তাহলে আমি কেন এই কথাটা বললাম যে শোনেন, আজকে যেখানে নারীরা ভোট চাইতে যে আক্রমণের শিকার হয়, সেখানে কি জামাতে ইসলাম ওই ফিল্ড তৈরি না করে আজকে যদি নারী প্রার্থী দেওয়া হতো, তাহলে কি অবস্থাটা দাঁড়াতো? তাহলে পটল সাহেবের কর্মী বাহিনী কাকে দিচ্ছে? সাবস্টিটিউট হচ্ছে। তাহলে এটা বংশ পরায়ণের কিন্তু রাজনীতি। জামাত ইসলামী তো সেটা নাই। আসেন, সানসিলা জেবরিন প্রিয়ঙ্কা, সে কার? হযরত আলীর মেয়ে। হযরত আলীর মেয়ে কিনা? হযরত আলী কে ছিলেন? হযরত আলী সাহেব বিএনপির প্রার্থী ছিলেন। আচ্ছা, আসেন, আফরোজা খান রীতা, মুন্নু সাহেবের মেয়ে। এইভাবে এলেন ভুট্টু। তো আমি যদি এইভাবে বল, সাবা মহাবেদ থেকে শুরু করে আমি যদি সবার কথা বলতে যাই, তাহলে দেখবেন সবার বাবা বা স্বামী কেউ না কেউ আসনে এমপি ছিল। সেখানে তাদেরকে সাবসিডাইজ করার জন্য এই পরিবারগুলো 18 বছরে ভিক্টিমাইজ, সেজন্য তাদেরকে দেওয়া হয়েছে। তো নারী কোটায় যে আজকে ইয়ার কথা চিন্তা করেন, ব্যারিস্টার রুমিন ফারানা, তাকে তো সিট দেওয়া হয়নি। উনি আর ওখান থেকে যেতেনি। আপনি রুমিন ফারানাকে দিলে বুঝতাম যে না, আপনারা নারীর প্রতি সিট দিচ্ছেন। রুমিন ফারানাকে কিন্তু দেননি। সো এই যে ন্যারেটিভ, জামাত ইসলামের সম্মানিত আমি সুন্দর করে বলছি, নারীর জন্য, আমার মায়ের জাতির জন্য আগে সবাই যখন 5% মেনে নিবে। বিএনপি তো 5% মেনে নেয়নি। বিএনপি কয় পার্সেন্ট দিচ্ছে? তারপর তাদের কথা আমরা তো দিছে কিছু। আরে বাবা, ডাকাতের চেয়ে চোর ভালো। আর করলে পুরাটাই করেন, না করলে করেন না। ওই যে আমাদের বাংলা একটা কথা আছে, সুচ বলে চালন তোমার পিছনে ফুটা। এই রাজনীতি অপরাজনীতি করেন না। যেটাই করতেছেন সেটাই হয়ে যাচ্ছে অপরাজনীতি। অপরাজনীতি করার কোনো সুযোগ নাই। শের ভাই, এখানে যদি আমি একটা প্রশ্ন করি, ন্যারেটিভের কথা আপনি বলছিলেন, আপনার আলোচনায় আসছিল, কয়েকটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেটা বিএনপি প্রচার করে। তার মধ্যে অন্যতম, আপনার একটা কোড দিয়েই তারা একটা প্রচার করে যে জামাতে গেলে বেহেস্তের টিকিট পাওয়া যায়। আমরা যদিও দেখি যে বিএনপির অনেক নেতাকর্মীও এই ধরনের কথা বলছে মাঠ পর্যায়ে, কিন্তু এটা মোটা দাগে তারা জামাতের একটা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। গুপ্ত তাদের একটা ন্যারেটিভ, 71 তাদের একটা ন্যারেটিভ। সো এই ন্যারেটিভ গুলা আসলে কতটা এফেক্টিভ ভোটের মাঠে? এটা দুর্ভাগ্য এই কারণে ভাই, আপনার মাধ্যমে সারা দেশের কাছে বলতেছে, কারো কাছে যদি একটা টিকিট থাকে তাহলে আমাকে একটা দেন। আমি যদি টিকিট বিক্রি করে থাকি, কেউ আমার কাছে যদি কিনে থাকেন, তাহলে সে আসে। টিকিট হচ্ছে এইটা। কোনটা টিকিট? এইটা হচ্ছে টিকিট। আল কোরআন, আল্লাহর আইন এবং সুন্নাহ। আমি বহু মাকে শুনতেছি, ভাই আপনার ছেলেকে শিবিরে কেন দেন? বাবা, শিবিরে দিয়ে একটা কারণেই, যে আমার ছেলেটা আর যাই হোক খারাপ হবে না। খারাপ মানে ড্রাগ নিবে না। একটা মার পারসেপশনটা দেখেন, সন্তান শিবির করলে আর যাই হোক সে কি হবে না, সে ড্রাগ নিবে না। আমি সবসময় দুইটা জিনিস বলে আসছি। একটা হচ্ছে, যে দেশে 51% লোক মুসলমান, সেখানকার মিডিয়া বা সেখানকার রাজনৈতিক দলের কিভাবে দুঃসাহস হয় বেহেস্ত নিয়ে ব্যঙ্গ করার। বেহেস্ত নিয়ে ব্যঙ্গ করার কিভাবে দুঃসাহস হয়? যে দেশের 91% মানুষ মুসলমান, এবং মুসলমান কি, আপনি মুসলমানের কাজটা কি? আল্লাহ কি বলতেছে? আল্লাহ আমাকে সৃষ্টি করার পিছনে কি বলতেছে? চলেন আপনি সূরা মুলক দেখি। সূরা মুলকে 2 নম্বর আয়াতে কি বলছে? চলেন সূরা মুলকে আয়াত নম্বর 2। আমি আরবি গুলো পড়তেছিলাম, বাংলায় পড়ে শোনাচ্ছি।
তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে পারেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। So আল্লাহ ক্রিয়েটিং আস, আমাদেরকে তৈরি করলেন কি জন্য, সৃষ্টি করলেন কি, আমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা করবেন সেটা আছে, আপনি আসেন সূরা, আপনি সফে আসেন, সূরা সফে 9, 10 এবং 11 নম্বর আয়াত। চলেন সূরা সফে দেখি কি বলছে আল্লাহ তাআলা। দেখেন 9, 10, 9 বলতেছে, দেখেন তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন সকল দিনের উপর তাকে বিজয় করার জন্য। এবার মুশরিকরা তা যতই অপছন্দ করুক। তাহলে আমরা যখন দিন কায়েমের কথা বলতেছি, ইসলাম কায়েমের কথা বলতেছি, তখনই এই দিন কায়েম আল্লাহ তাআলা আমার উপর অর্ডার করতেছে, তুমি দিন কায়েম করো। সেটাকে বলতেছে না শরিয়া, সেটাকে তারা অপছন্দ করতেছে, তারা নতুন কনসেপ্ট নিয়ে আসতেছে, না লিবারাল ডেমোক্রেট হতে হবে। আরে আল্লাহর কোরআনের বিধানের আমি বাইরে যেতে পারবো? আসেন সূরা সফের পরে আপনি আসেন আরেকটা আশুরা, 13 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখেন, তোমাদের জন্য তিনি সেই দিনকে বিধিবদ্ধ করে দিয়েছে এবং তারপর কি, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। এখন দিনকে প্রতিষ্ঠিত করলে কি পাবেন? চলেন সূরা বাকারা আয়াত নম্বর 25 কি বলছে, আরো সুসংবাদ দিন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। আমি শাহরিয়ার কবির বলার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি বলতেছেন 25 নম্বর আয়াতে সূরা বাকারা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। চলেন সূরা নিসা, চলেন 124 নম্বর আয়াতে কি বলছে, আচ্ছা একদম বলে যাচ্ছে, সূরা নিসা থেকে শুরু করে, সূরা বুরুজ থেকে শুরু করে, সূরা কাহাফের 107 নম্বর আয়াতটা দেখেন, সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কি বলছে দেখেন, আমি আপনি আমরা হচ্ছে গোলাম, আমাদেরকে আল্লাহ যা বলছে সেটাকে আমার কি করতে হবে, ফলো করতে হবে। 107 নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নাজুলাম। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি বলতেছে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন ব্যবস্থা চাই, কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা করতে চাই, এবং কোরআন ও হাদিস অনুযায়ী চললে আপনি কি পাবেন, জান্নাত পাবেন। এবং এই জান্নাতকে নিয়ে, কোরআনকে নিয়ে আপনি কিভাবে টিটকারি করেন একটা 91% দেশের মুসলমান হয়ে? এই যে ন্যারেটিভটা তৈরি করার আগে একবার জিজ্ঞাসা করবেন না, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে নিয়ে আমরা টিটকারি করব, জান্নাতে টিকিট বিক্রি করার? আরে জান্নাতে কে যেতে চায় না? আমি জিজ্ঞাসা করছি বারবার, যে একজন লোক বলেন তো যারা মুসলমান তারা জান্নাতে যেতে চান না? যে হিন্দু সে স্বর্গে যেতে চায় না, এরকম কোন হিন্দু আছে? স্বর্গে যেতে চায় না এরকম কোন হিন্দু আছে? এরকম কোন মুসলমান আছে যে জান্নাতে যেতে চায় না? তো জান্নাতে টিকিট বিক্রি করতেছে মানে কোরআন হাদিস পড়তে বলতেছি, অনুসরণ করতে বলতেছি, এর নাম কি? সো এই ন্যারেটিভ গুলো, এটাতে খালি আমার মুসলমান হিসাবে আমাকে আঘাত করা হচ্ছে না। এবং আমি ইমানি দায়িত্ব কেন বলছি, এখানে আল্লাহ বলতেছে তোমাকে এটা করা, তাহলে এটা ইজ ইট নট পার্ট অফ মাই ইমান? তো সেই জন্য এগুলোকে অন্যভাবে দেখা যাবে না। আর ভুল ত্রুটি আল্লাহ আমাদের ক্ষমা করুক। সবারই উচিত, এটা আমি এই কথা কখনোই বলিনি জামাত ইসলামকে ভোট দেন, যে দল পাবেন যে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করতে চায় তাকে ভোট দেন, নট নেসেসারি জামাত ইসলাম। আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বলছিলাম, কারণ আমার কনস্টিটিউয়েন্সি ওইখানে জামাত ইসলাম ছাড়া আর কেউ নাই, তাহলে আমার ভোটটা দিতে হবে কোথায়? তাহলে জামাত ইসলামকে। আরো একটা কথা বলছিলাম যে আল্লাহ বলছে মান দিনুকা, আল্লাহ এই আমি পড়ে শুনালাম দিন কায়েমের জন্য বলছে, তাহলে আমি এই খবরে দিয়ে কি উত্তর দিব মান দিনুকা? সেজন্য বলছিলাম অ্যাটলিস্ট আমি খবরে দিয়ে বললাম যে পৃথিবীতে বহু খারাপ কাজ করছি আল্লাহ, কিন্তু তোমার ভয়ে একটা কাজ করছি, দিন কায়েমের জন্য ওই দল ছিল, ওই দলে দাঁড়িয়ে পাল্লা আমি ভোট দিছি। সেটা নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করা হলো। আরে ভাই ব্যঙ্গ করেন না, নিজে একটা দল খোলেন যাতে আমরা আপনাদেরকে ভোট দিতে পারি যারা ইসলাম কায়েম করতে চান। সেটা ভাই আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটা প্রশ্ন এভাবে করি যে সামনে নির্বাচনে সফল হওয়ার ব্যাপারে জামাত ইসলামী কতটুকু কনফিডেন্ট? আমি কেন প্রশ্নটা করছি, কিছুদিন আগ পর্যন্ত কিন্তু জামাত ইসলামকে নিয়ে বলা হতো তারা 3 আসনের দল, সেখান থেকে বিএনপির মতো একটা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, আপনার কতটুকু কনফিডেন্ট বা জামাত ইসলামী কতটুকু কনফিডেন্ট? শোনেন, এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ টানবো আবার আমির জামাতেরই। উনি মাঝে মাঝে সন্তান তুল্য হিসাবে আমাকে ধমক দেন, বকা দেন। আমি এক সময় বলছিলাম যা আমি লিখতে যাচ্ছে না, যে উনি সেই সময় প্রায় সময় বিভিন্ন কথা প্রসঙ্গে বলেন, শোন আওয়ামী লীগ যাবে কিনা, এবং এই যে জুলাই আওয়ামী লীগ গেছে এটা আল্লাহ তৈরি না করে দিলে জামাত ইসলামের এত নেতা, আমার সব নেতাদের ফাঁসি হলেন, শাপলা চত্বর গেল, আর্মিদেরকে হত্যা করা হলো, হাসিনাকে ফেলান যায়নি, আল্লাহ চাইছে নির্ধারণ করছে হাসিনা চলে গেছে। ঠিক সেরকম আজকে যে কথা বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এবং বাকারায় বলতেছে কি, আমি তোমাকে সেই ভার দিব না যে ভার তুমি বহন করতে পারবে না। আজকে মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করবে, জয়লাভ করাবেন, এটা যদি আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে কোনো অপচেষ্টায় কি হবে না, সফল হবে না ইনশাল্লাহ।
আর আল্লাহ যদি কবুল করে জামাতে ইসলামের জন্য আমরা চেষ্টা করে দেবো। ক্ষমতা দেওয়ার মালিক তো একমাত্র সে। সেজন্যই দেখেন যে অনেক জায়গায় আমাকে বলে যে কত আসন পাবে, কত আসন। আমি এটা বলার মালিক, আমার তো এসে ক্ষমতাই নাই। যার ক্ষমতা নাই সে সে জিনিসের কথা বলতে পারে, ক্ষমতার মালিক আল্লাহ। আমি আল্লাহু আকবার বলতেছেন, প্রতিবার দিনে 5 বার করে আপনি আজান শুনতেছেন, বলতেছেন সেই সর্বশ্রেষ্ঠ, সেই সবকিছু করার মালিক, মালিকুল মুলক। আপনি কিভাবে বলেন অমুকে 39টা পাবে? আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জ্ঞানগর্ভ জ্ঞানগর্ভ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত পিএমও, অত্যন্ত সাহসী ব্যক্তি, সাহসী মানুষ, ডক্টর ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি টকশোতে বর্তমান, যিনি আতঙ্ক সবার বিরোধী, যে টকশো যিনি বিরোধী তার প্রতিপক্ষ হয়, তিনি কিন্তু তার আতঙ্ক নামে সবাই চেনে এবং অত্যন্ত জ্ঞানগর্ভ নিয়ে তিনি কথা বলেন। সত্য যা তাই টকশোতে তুলে ধরেন, মিথ্যার কোনো আশ্রয় তার কাছে নেই, প্রমাণ সহ কথা বলেন। কোন দল কি করেছে, কোন দল কবে কাকে মেরেছে এবং 5ই আগস্টের পর বিশেষ করে বিএনপি এবং জামাতের যে নজিরবিহীন ঘটনাগুলো, একদিকে বিএনপি যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার সহ নানা রকম অপকর্মে লিপ্ত, অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী তারা মানুষের সেবায় লিপ্ত হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেন। এবং এর আগে একটি বেসরকারি টেলিভিশনে তিনি যখন টকশোতে উপস্থিত ছিলেন, তখন এক মহিলা টকশো উপস্থাপকের সাথে তার ব্যাপক বাকবিঠণ্ড হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তখন তিনি ভাইরাল হয়েছিলেন এবং তখন থেকেই মানুষ তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছে। একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ভালোবাসি, চিনি এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলেন, যার কারণে তার কথাগুলো শুনতেই মন চায়। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ লাইভ টক শোটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।